1-11-এর সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন জেল খাটতে হয়েছিল? কেমন ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই 2 বছরের নাটকীয় অধ্যায়? দেশের রাজনীতিতে এমন এক পরিস্থিতি এসেছিল যে সময় দেশের 2 প্রধান নেত্রী সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলেন। শুধু অসহায় নন, দুজনকে থাকতে হয়েছে কারাগারে, তাও আবার পাশাপাশি সেলে। এমন একটা সময় এসেছিল যখন দেশের বাঘা বাঘা নেতারা ইঁদুরের গর্তে লুকানোর জায়গা পাচ্ছিলেন না। ক্ষমতার মসনদ থেকে সোজা সাব জেলে। ভাবছেন রূপকথার গল্প? মোটেও না। 2007-2008 সালের সেই সময়টায় ঈদের দিনেও শেখ হাসিনা আর খালেদা জিয়াকে জেলের 4 দেয়ালে বন্দী থাকতে হয়েছিল। কিন্তু কেন? কি এমন ঘটেছিল যে দেশের 2 প্রধানমন্ত্রীকে অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড়াতে হলো? আজকের ভিডিওতে আমরা সেই উত্তাল দিনগুলোর পেছনের অজানা ঘটনাগুলোই ধাপে ধাপে জানব। গল্পের পরতে পরতে এমন সব নাটকীয়তা আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। তাই নড়ে চড়ে বসুন, কারণ ইতিহাসের এই অধ্যায়টা সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি রোমাঞ্চকর। 2007-এর একেবারে শুরুর দিক। দেশের রাজনীতি তখন উত্তাল। রাজপথে জ্বালাও পোড়াও, মারামারি আর ধাওয়া পাল্টা ধাওয়া নিত্যদিনের ঘটনা। বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ, আর ওদিকে আওয়ামী লীগ রাজপথ গরম করে রেখেছে। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে বসে আছেন। কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে। দেশ যেন এক গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মনে তখন শুধুই আতঙ্ক, কাল কি হবে? ঠিক এই সুযোগটাই নিল একটি বিশেষ মহল। তারিখটা ছিল 2007-11 জানুয়ারি, যা বাংলাদেশের ইতিহাসে 1-11 বা 1-11 নামে পরিচিত। হঠাৎ করেই ঘোষণা এলো জরুরি অবস্থার। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে অনেকটা বাধ্য হয়েই তত্ত্বাবধায়ক সরকারের পদ থেকে সরে দাঁড়াতে হলো। আর দৃশ্যপটে এলেন এমন একজন মানুষ যাকে রাজনীতির মাঠে কেউ কখনো দেখেইনি। তিনি ডক্টর ফখরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। শান্তশিষ্ট ভদ্রলোক, কিন্তু তার এই শান্ত চেহারার আড়ালে যে কত বড় ঝড় অপেক্ষা করছিল তা কে জানত? প্রশ্ন হলো, ফখরুদ্দিন আহমেদ কি নিজে থেকেই এই ক্ষমতায় এসেছিলেন? না, একদমই না। পর্দার পেছনে ছিল সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ তখন ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে। শোনা যায় প্রথমে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। এরপর গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলা হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদকে। তাকে প্রস্তাব দেওয়া হয় দেশের দায়িত্ব নেওয়ার। তিনি আধ ঘন্টা সময় নেন স্ত্রীর সাথে পরামর্শ করার জন্য। তারপর সম্মতি জানান। ব্যাস, শুরু হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে এক অদ্ভুত শাসনকাল। ক্ষমতায় বসেই এই সরকার এমন এক মূর্তি ধারণ করল যা দেখে দেশের মানুষ হতবাক হলো। দুর্নীতি দমনের মিশনে শুরু হলো এক বিশাল ক্র্যাকডাউন। শুধু চুনোপুটি নয়, ধরা হতে লাগলো রাঘব বোয়ালদের। মন্ত্রী, এমপি, বড় বড় ব্যবসায়ী কেউই বাদ যাচ্ছিল না। অভিযোগ উঠল, রাজনীতিবিদরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। তাদের শায়েস্তা করতেই এই সরকারের আগমন। প্রায় 160 জন বাঘা বাঘা রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো। টিভির পর্দায় প্রতিদিন ব্রেকিং নিউজ, আজ অমুক নেতা গ্রেফতার, কাল তমুক নেতা রিমান্ডে। সরকারের মূল টার্গেট কি শুধু দুর্নীতি দমন, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো রহস্য? ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল যে এই সরকারের আসল উদ্দেশ্য দেশের রাজনীতি থেকে প্রধান 2 নেত্রীকে সরিয়ে দেওয়া, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানো। তাদের ধারণা ছিল এই দুজনকে সরাতে পারলেই দেশের নতুন ধরনের রাজনীতি চালু করা যাবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই 2 নেত্রীর ওপর নেমে এলো গ্রেফতারের খড়গ। দিনটা ছিল 16 জুলাই 2007, ভোররাত। সুধা সদনের বাড়িটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে ফেলল। কোনো পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হলো শেখ হাসিনাকে। তাকে নিয়ে যাওয়া হলো সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে। দেশের মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে বঙ্গবন্ধু কন্যাকে এভাবে কারাগারে নেওয়া হচ্ছে। কিছুদিন পর 23 সেপ্টেম্বর, এবার পালা খালেদা জিয়ার। ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকেও গ্রেফতার করা হলো। তাকেও পাঠানো হলো সেই একই সাব জেলে। দেশের এই 2 চরম প্রতিদ্বন্দ্বী নেত্রী একে অপরের ছায়াও মারাতেন না, অথচ তারা তখন একই সীমানার ভেতরে বন্দী। তাদের সেলের দূরত্ব খুব বেশি ছিল না। রাজনীতি কতটা নিষ্ঠুর তার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? পরপর 2টি ঈদ তাদের কাটাতে হলো এই নিঃসঙ্গ কারাগারে। বাইরে তাদের হাজার হাজার নেতাকর্মী, কিন্তু ভেতরে তারা সম্পূর্ণ একা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সেনাবাহিনী কেন সরাসরি ক্ষমতা দখল না করে এরকম একটা পুতুল সরকার বসিয়েছিল? এর পেছনেও ছিল এক বড় রহস্য। জেনারেল মঈনুদ্দিন আহমেদ তার বই শান্তির স্বপ্নে লিখেছিলেন যে জাতিসংঘ থেকে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল।
যদি সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করে, গণতন্ত্র ব্যাহত হয়, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হতে পারে। আর আমাদের সেনাবাহিনীর আয়ের এবং সম্মানের একটা বড় উৎস হল এই শান্তিরক্ষা মিশন। সৈনিকদের অসন্তোষের ভয়েই হয়তো জেনারেল মঈন সরাসরি মার্শাল ল জারি করার সাহস পাননি। তাই তিনি সামনে রাখলেন ফখরুদ্দিন আহমেদকে, পেছন থেকে সুতো টানতে থাকলেন নিজে। কিন্তু এই -2 ফর্মুলা কি এত সহজ ছিল? দুই নেত্রীকে জেলে ভরলেই কি তাদের প্রভাব দূর হয়ে যায়? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার হয়তো সেটাই ভেবেছিল। তারা চেয়েছিল এই দুজনকে দেশ ত্যাগে বাধ্য করতে অথবা রাজনীতি থেকে অবসর নেওয়াতে। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই মাটি কামড়ে পড়েছিলেন। তাদের ধারণা ছিল একদিন না একদিন সুযোগ আসবেই। উল্টো জেলে থাকার কারণে সাধারণ মানুষের সহানুভূতি তাদের প্রতি আরও বেড়ে গেল। সরকার যতই তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিক, জনগণ সেটাকে রাজনৈতিক হয়রানি হিসেবেই দেখল। একটা পর্যায়ে সরকারের উপর চাপ বাড়তে শুরু করল। দেশের ভেতর আন্দোলন দানা বাঁধছিল, আর আন্তর্জাতিক মহল থেকেও আসছিল নির্বাচনের চাপ। পশ্চিমা বিশ্ব চাইত দ্রুত একটি গণতান্ত্রিক সরকার। ফখরুদ্দিন আহমেদ কথা দিয়েছিলেন দ্রুত নির্বাচন দেওয়ার, কিন্তু তারা সময় নিচ্ছিলেন। উদ্দেশ্য ছিল কিংস পার্টি গঠন করে বা অন্য কোনো উপায়ে রাজনীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু সেই গুড়ে বালি। দিন যতই গড়াচ্ছিল, সরকারের পায়ের তলার মাটি ততই সরে যাচ্ছিল। জেনারেল মঈনুদ্দিন আহমেদ সম্পর্কে উইকিলিক্সের তার বার্তায় অনেক রকম তথ্য পাওয়া যায়। সেখানে বলা হয়েছিল মঈন মনে করতেন তিনি দেশকে বাঁচিয়েছেন, আবার অনেকে মনে করতেন তিনি ভিলেন যিনি সংবিধান লঙ্ঘন করেছেন। শোনা যায় তিনি নাকি রাষ্ট্রপতি হওয়ারও স্বপ্ন দেখতেন। কিন্তু রাজনীতির পথ যে পিছলি, সেটা হয়তো তিনি তখনও পুরোপুরি আঁচ করতে পারেননি। তার চাকরির মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছিল, যা নিয়ে তখন অনেক সমালোচনা হয়। মানুষ বলাবলি শুরু করে মঈন বুঝি ক্ষমতা পোক্ত করতে চাইছেন। কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে থাকে। 2 বছর পার হওয়ার পর সরকার বুঝতে পারে দুই নেত্রীকে সরানো সম্ভব নয়। শেষমেশ তাদের মুক্তি দিতেই হয়। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় নির্বাচন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে অংশ নেয় সব দল। আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, আর এর মাধ্যমেই পরিসমাপ্তির ঘটে ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের শাসনামলের। নির্বাচনের পর ফখরুদ্দিন আর মঈনুদ্দিনের কি হলো? যে দাপটে তারা দেশ চালিয়েছিলেন, সেই দাপট কি পরে ছিল? একেবারেই না। 2009 সালে হাসিনা ক্ষমতায় নেওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। ফখরুদ্দিন আহমেদ অনেকটা নীরবেই দেশ ছাড়েন। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আর জেনারেল মঈনুদ্দিন আহমেদ 2009 সালের জুনে অবসর নেন। এরপর তিনিও পাড়ি জমান আমেরিকায়। তিনি এখন প্রবাসে সাধারণ জীবনযাপন করছেন। শোনা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন। আর সেই সময়ের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যার কাঁধে বন্দুক রেখে এই সব কিছু ঘটেছিল, তিনি কোথায় ছিলেন পরে? তিনিও 2012 সালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দুর্নীতি দমন বা সংস্কারের উদ্দেশ্যে যারা এসেছিলেন, তারাও শেষ পর্যন্ত টিকতে পারেননি। কারণ এখানে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। ফখরুদ্দিন আহমেদের সরকার হয়তো সাময়িকভাবে দুর্নীতি কমিয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদে তারা ব্যর্থ হয়েছে, কারণ তাদের জনসমর্থন ছিল না। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই দুই নেত্রীকে তারা রাজনীতি থেকে মুছে ফেলতে চেয়েছিলেন, তারাই পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। জেল জুলুম তাদের দমাতে পারেনি, বরং আরও পোক্ত করেছে। আবার দেখুন, তাদের পতনও ঘটেছে। একজনকে তো দেশ থেকেই পালাতে হলো। আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যে রাজা, কাল সে ফকির। ফখরুদ্দিন আর মঈনুদ্দিন কিংবা হাসিনা, ইতিহাস আমাদের সেটাই মনে করিয়ে দেয়। তাদের হাতে অসীম ক্ষমতা ছিল, কিন্তু সেই ক্ষমতা তারা ধরে রাখতে পারেননি। রাজনীতিতে ভালো হোক বা যেমনই হোক, জনগণের মন পাল্টালে ক্ষমতার গদিতে টিকে থাকা খুবই মুশকিল। আর সেটাই প্রমাণিত হয়েছে বারবার। আপনার কি মনে হয়, 111-এর সেই সরকার কি দেশের জন্য ভালো কিছু করতে পেরেছিল, নাকি সেটা গণতন্ত্রের পথে একটা বড় বাধা ছিল? ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিচার কি হওয়া উচিত ছিল, নাকি তারা ঠিকই করেছিলেন? কেমন হতো যদি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আজও ক্ষমতায় থাকত? দেশে কি কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পেতাম আমরা? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।